মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। তা ম্যাচ মেকার পলাশ তালুকদার, তা বলুন বলুন আপনি আমার রুহুল আমিনের জন্য কি পাত্রের বন্দোবস্ত করলেন? না, সেই চেষ্টা তো আমি করে যাচ্ছি নিরন্তরই পলাশ তালুকদার। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় অলিগলি ঘুরে ঘুরে, স্কুল কলেজ মাদ্রাসায় ঘুরে ঘুরে আমি আপনার কনিষ্ঠ ভ্রাতা রুহুল আমিনের জন্য পাত্রী সন্ধান করছি, কিন্তু তার তো পছন্দ হচ্ছে না। একবার বলে ঘুমটা আছে তো ওড়না নাই, ওড়না আছে তো ঘুমটা নাই, হাসি আছে তো কান্না নাই, কান্না আছে তো হাসি নাই। আমি তো রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছি। তেমন 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 যেমন আমি প্রথমেই আপনাকে একটা কথা বলে নিতে চাই যে অতি কথন কখনোই আমার বিশেষ পছন্দের না। টু দ্য পয়েন্টে কথা বললে আমি খুশি হব। আর আপনি যেটা বললেন যে আপনি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছেন, এই ক্লান্তি দূর করবার জন্যই কিন্তু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আমরা দীর্ঘ সময় ধরে এই রুহুল আমিনের পাত্রের সন্ধান করতে করতে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়েই আপনাকে এই দায়িত্বটা দিয়েছিলাম। এখন আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে তো আমার আর কোনো উপায় নেই, অন্য কোনো ম্যাচ মেকার আমি দেখি। না না জানাব, এই তো সেদিন একটি পাত্রী তাকে দেখালাম, অত্যন্ত সুন্দরী পাত্রী, একদম কম বয়সী। এখনই তাকে টিপি 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 একদম ঘুরে ধরার মতো তার বয়স। এই যে তার আধুনিক যুক্ত যে হাতে এখনকার মেয়েদের যে হাতে প্যাড থাকে, তারপরে ট্যাব থাকে, ফেসবুকে থাকে, তার স্ট্যাটাস দেখে আমি জানতে পারলাম সে নিউ মার্কেটে আছে। তারপর আমি চলে গেলাম নিউ মার্কেটে, তারপর তার পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে ধাওয়া করে তার সন্ধান পেলাম, তার সঙ্গে কথা বললাম, তার সঙ্গে আপনার ভাতা এই যে রুহুল আমিনকে দেখানোর ব্যবস্থা করলাম। সামনাসামনি গেল, তাকালো, তার রূপে গুণে মুখ ধরে তাকিয়েছিল। আমি তো মাসে খুশি হয়ে গেছিলাম। তারপর হঠাৎ করে কন্যার বয়স এবং তার শিক্ষাগত যোগ্যতার কথা শুনে অসঙ্গে চলে গেল আপনার কনিষ্ঠ ভ্রাতা রুহুল আমিন। পছন্দই নিতে হবে তাহলে চলে গেল কেন? কন্যাকে জিজ্ঞেস করলো আপনি কিসে পড়ছেন, আর কন্যা একদম বলিলাই সরলের ভাষায় বলে ফেললো ইন্টারমিডিয়েট। দেন আপনি তো একটা গর্ধব মশাই, ওরকম আইবুড়ো ছেলের জন্য আপনি একটা ইন্টারমিডিয়েট পড়ুয়া পাত্রীর সন্ধান কিভাবে করলেন? আপনাকে তো পুলিশে যাওয়া উচিত। না না না, ওসব কি জানেন না, এখন তো সেই যুগ নেই, আধুনিক যুগ। মেয়েরা যখন স্কুলের গন্ডি পার হয়ে বিশ্ববিদ্যালয়ে চলে যায়, কলেজে চলে যায়, চোখ কান গলা সব খুলে যায়, তারপর তারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন তাদের গড়ে তোলার সুযোগ থাকে না। এই যে মেয়েটির বয়স কম ছিল, মাত্র সবে মাত্র ইন্টারমিডিয়েট, আপনি কাদামাটির মতো টিপে টিপে তাকে করতে পারবেন। শুনুন, আমি প্রথমে আপনাকে একটা কথা বলে রাখি, অতি কথন কখনো ভালো কিছু উৎপাদন করতে পারে না। কথাটা একটু কম বলবেন। আর ওই যে আপনি বললেন না যে লেখাপড়া করে অনার্স পাস করার পরে মেয়েদের চোখ ফুটে যায়, মেয়েরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই কথাটা একেবারেই ভুল। বস্তুতপক্ষে আমি তো মনে করি যে একটা মেয়ের শালীনতা নির্ভর করে তার পারিবারিক পরিবেশের উপর, অর্থাৎ কোন পরিবেশে মেয়েটাকে পরিচর্যা করা হয়েছে, মেয়েটা কোন পরিবেশে ক্রমাগত বড় হয়ে উঠেছে, তার উপর নির্ভর করবে মেয়েটা কতটুকু সুশীল হবে, কতটুকু অশালীন হবে। আমি আপনার কাছে সুশীল একটি পাত্রীর সন্ধান চাই, সেটা কি আপনার কাছে আছে? আমি জানতাম আপনি ঠিক এরকমটি বলবেন। আমার কাছে এরকম আরো 3-4টি কালেকশন আছে, ওগুলো লেটেস্ট কালেকশন, আমি আপনাকে দেখাচ্ছি একটু করে। যেমন তার বাইরের রূপ তেমনি তার ভিতরের গুণ একেবারে অপরূপা। থামুন, মুখের মধ্যে ময়দা মেখে রেখেছে আর আপনি বলছেন যেমন তার রূপ তেমন তার গুণ। ও রূপ গুণ কোনো লাইন আমি দেখতে পাচ্ছি না ময়দার জন্য। অন্য ছবি দেখেন। ওটা মেকআপ ছিল। আচ্ছা ওকে, আমি আপনাকে সে কি ওর মাথায় আগুন ধরেছে কি করে? না জনাব, আগুন না, কালার করেছে, হেয়ার কালার, স্টার আধুনিক যুক্ত। কি বলছেন মশাই? চুলের কালার এরকম করেছে যে মনে হচ্ছে মাথায় আগুন ধরে গিয়েছে। না 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 না, আমার এই জাতীয় উদ্ভট সাজ পোশাক একেবারেই পছন্দ না। দেখুন, আমি খুবই
সাধারণ সাদামাটা যাকে বলে যে একদম বাঙালি আনা। হ্যাঁ, আমি সেই চিরায়ত বাঙালির সৌন্দর্য দেখতে চাই মেয়েটির মধ্যে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? এইবার আমি ঠিকই বুঝতে পেরেছি জনাব, আপনি চাচ্ছেন সেরকম একজন পাত্রী যেটা সুহাসিনী, সুকেশী এবং সদালাপী এবং যার কথার মধ্যে ঝরবে মধু এবং যার মুক্ত ঝরা হাসি আপনার সংসারকে একদম সুখের সাগরে ভাসিয়ে দেবে, সেরকম একজন পাত্রী চাচ্ছেন যাকে বলে এক কথা খাঁটি বাঙালি বধূ। আমি আমার সংরক্ষিত কোটা থেকে আপনার জন্য এই পলাশ তালুকদার একটি পিস রেখেছি, আপনাকে আমি দেখাচ্ছি, শুধু আওয়াজ দেবেন আপনি। এই যে বাহ, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। একেই আপনি রুহুল আমিনের জন্য দেখুন, ওর সাথে রুহুল আমিনের বিয়ের ব্যবস্থা। এই যে রুহুল আমিনের ব্যবস্থা আমি করছি, আপনি তার সম্পর্কে একটি দুটি বাক্য শুনুন। আপনার যে কনিষ্ঠতা রুহুল আমিন যেরকম আদর্শ নর, যেরকম আদর্শ নারী সে চাচ্ছে, সেরকম আদর্শ নারী সবগুলো গুণের সমাবেশ আছে এই পাত্রীর মধ্যে। এই পাত্রী উচ্চ শিক্ষিতা এবং অনন্যা, কিন্তু একটি সমস্যা হচ্ছে এই পাত্রী এখনো পাত্র খুঁজে পাচ্ছে না, তার মনের মতো পাত্র। যেমন পাত্রীটি চাচ্ছি আপনার ছোট ব্রাদার রুহুল আমিন, আমি চাচ্ছি তারও সমস্যা হচ্ছে একজন আদর্শ নর, আর আপনার ছোট ব্রাদার, কনিষ্ঠ ব্রাদার এই যে রুহুল আমিন, তার সমস্যা হচ্ছে একটা আদর্শ নারী। এই দুই সমস্যাকে আমি এক করে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে এই সমস্যার উত্তরণ আমি ঘটাবো। এই পলাশ তালুকদার 100% চ্যালেঞ্জ। বেশ, তাহলে এরকম স্পষ্টবাদী মেয়ে তো আমি পছন্দ করি, মানে রুহুল আমিনও পছন্দ করে। তাহলে ওর সাথে একবার দেখা করার ব্যবস্থা করুন। কিন্তু কিভাবে দেখা করাবো মশাই? এই যে আমার এই কষ্টের কথাগুলো আপনাকে এতক্ষণ বললাম, যখন আপনার ভাতা, কনিষ্ঠ ভাতাকে আমি এই কন্যার সামনে নিয়ে যাই, তখন সে অস্বাভাবিকে পালিয়ে যায়। প্রথমে রূপগুণ একটু মুক্ত হয়, তারপর অস্বাভাবিকে পালিয়ে যায়। বুঝতে পেরেছি। এক কাজ করা যায়, আপনি মেয়েটাকে আমার বাড়িতে একদিন নিয়ে আসুন। মানে মেয়েটি একদিন আমাদের বাড়িতে ঘুরে যাক, দেখুক সবকিছু, আমরাও দেখি। তবে কেউ যেন বুঝতে না পারে যে পাত্র পাত্রী দেখাশোনার জন্যই এই আগমন, এমনি অন্য কিছু বলে নিয়ে আসা যায় না আমাদের বাড়িতে। একদম অতি উত্তম প্রস্তাব। মেয়েটি যেমন আধুনিক, আপনি তার সাথে অনেক বেশি আধুনিক একজন মানুষ। কোনো সমস্যা নাই, আমি প্রস্তাবটা আপনাকে কথা দিয়ে যাচ্ছি। আমি এখন যাব, মাত্র 10 মিনিটের মধ্যে মেয়েটিকে দেখে আমি আপনার বাসার কলিং বেল টিপে কিং কিং করে বলবো আমি এসে গেছি। ভেরি গুড। শুধু যাবার আগে আপনাকে আমার একটা ছোট্ট প্রশ্ন। অবশ্যই জানাবো। আচ্ছা, আপনি এই ম্যাচ মেকিং এর আগে রাস্তাঘাটে ওষুধ বিক্রি করতেন? ঠিক ধরেছেন জনাব, কোনো সমস্যা নেই। আপনার গিরা থেকে একদম সিনা পর্যন্ত গিরে শিরশিরাই, আপনার চাপাই, কামড়াই, আমবেতা, জামবেতা, কামবেতা, সমস্ত ব্যথা আমি 5 টাকার ভরে দিব। আপনি নিমিষের মতো। আমার গিরে কোনো ব্যথা নেই। আপনাকে যে কাজের জন্য বলা হয়েছে সেই কাজটা যদি ঠিক করুন, তাহলে আসুন। জি জনাব, আমি আসছি। এই ব্যাগটা কে দিছে? চাচা আমি দিছি। এই বেটা তোর না কদিন কইছি যে কোন বাকি পক্ষে দিবি না? চাচা আইয়া আমার ইমোশনাল ভাবে আমারে হইছে লাগে দিছি চাচা। এই বেটা রাস্তার ফকির তুই ইমোশনালি ভিক্ষা চায়, রাস্তার ফকির ভিক্ষা চাই কি পুরো দোকানে চা সব দিয়ে দিবি? চাচা আইয়া আমার কাছে সব চাল চাইছে না, আমার কাছে 30 বস্তা চাইছে, এর লাগে দিছি চাচা। তুই বলছিস টাকা দেওয়ার কথা ছিল কবে? চাচা কইছিল আমার বিকালে দিব। এই বেটা টাকা বিকালে দেওয়ার কথা আছে, কয়দিন হচ্ছে টাকা দিছে? আমি জানি না তুই টাকা করতে লই যাবি, তুই আজকে বিকালের মধ্যে টাকা লই যাবি, আর তোর চাকরি নট। চাচা ইতা হরইন না জান চাচা, বাসা ছোট ভাই বোন আছে, আব্বা আম্মা আছে চাচা, না খাই মরি যাব। এই বেটা কারণ না খেয়ে মরলে আমার কি? আমি তো দিন না খেয়ে মরে দিচ্ছি গা। চাচা ওখানে যাইতাম নি। তুই এক্ষণে যাবি। আর ভালো কথা, তোর কি ইসমাইল রে কি বাড়াইছিল কত আমারে? চাচা আনোয়ার ভাই। শোন, তুই আমি আমারও চিনি না, ইসমাইলও চিনি না, টাকা আজকে লই যাবি, এখন লই যাবি, বুঝছস? আচ্ছা চাচা। এই বেটা দৌড়ে যা, খারাপ দৌড়ে যা। আনোয়ার ভাই কি আপনি আমার পিছনে গুড়গুড় করতেছিস কে? কত ঘটনাটা কি? চাচাই ফাটাইছেন আমারে মজি, চাচাই টেকার লাগি। কি টেকার লাগি ফাটাইছেন? কি টাকা? ওই যে আপনি ইসমাইলরে ফাটাই আমরা দোকান থেকে 30 বস্তা চালান আইছেন, খাটারিব টেকা তো দিলেন না এখনো। আরে বেটা, একবার মসজিদ ফোন দিয়া কইব, একবার তরে পাঠায়,
মজিদ আসলে একটা বেয়াদব। আর টাকা কি আমার কাছে পাইবো? চাইলে আনছে ইসমাইলের কাছে পাইবো। আর আমি নিজেও তো ইসমাইলের কাছে টাকা পাইবে না। ইসমাইলে তো আমি নিজেই খুঁজতাছি। ভাই টাকাটা 2 লাখ চাচা আমার লাত মারি বাইর করে দিলাইব দোকান থেকে। তোরে বাই করে দিলে তুই যাবি, তুই তো কর্মচারী। হ্যাঁ ঠিক আছে, আর আমার তো থাকতে হইব, আমার এখানে একটা দোকান আছে নিউ মার্কেটে, বুঝছস? তুই ইসমাইলে খুঁজে বাই কর, ইসমাইলেতে টাকাটা ল। কারণ চাইলটা তো ইসমাইল আনছে, আমি আনি নাই। আমি নিজে তো ইসমাইলের কাছে টাকা পাবো। ভাই আপনি ইসমাইল কইলে ইসমাইল আমরা টাকা দিলাইব। আমার চাকরি যাইবে কি মসজিদ চাচা আমার লাত মারি দোকান থেকে বাইর করে দিলাইব। দেখ বাই করে দেখ, মসজিদে একটা বেয়াদব আর কইতে সব বেয়াদব কর্মচারী রাখছে দোকানে। যা আমরা যা, বেয়াদব টেয়াদব যে তেমন চাই তখন আমার টাকা দিলাম চাচা। তোর যাইতে গেছি, যা আমি পিছু যাবি না, যা। টাকা দিলাম চাচা। আরে বেটা পাওয়া এমনি আমি বিয়ে শাদী করি নাই। পাওয়া তুই পাওয়া। টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে থাক, তুই এমনি থাকবি। হ্যাঁ হ্যাঁ, তোর টাকা ব্যবস্থা করতেছি, তুই এমনি থাকবি, বুঝছস? চাচা চাচা তুই এমনি থাক, আমি পিছু যাবি। চাচা টাকা দিলাম চাচা। আরে এরকম অস্থিরতাটা বন্ধ কর না, হাত ছোড়াছুড়ি করলে কি কথা বলা যায় নাকি? একটু মন দিয়ে কথাটা শোন, আমি যেটা বলি। আচ্ছা ভালো কথা, শিউলি কই? আপু তো এখন আসেনি। কখন ফিরবে? জানি না। আচ্ছা সেই ভালো হয়েছে। আসলে সব বিষয়ে তোর সাথে কথা বলতে ভয় লাগে, মানে কখন কি একটা ঝামেলা বাজিয়ে ফেলে। বিষয়টা হচ্ছে যে রুহুলের জন্য আমি অতীব সুশ্রী সুন্দর সুশীল একটি পাত্রের সন্ধান করেছি, তাই আমি ওকে এ বাড়িতে আসতে বলেছি। পলাশ একটু পরে ওকে নিয়ে আসবে। সেজন্য তো তোদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। মেয়েটাকে তুমি দেখেছো? হ্যাঁ আমি ছবি দেখেছি, না হলে আমি বললাম কি করে যে সুশীল সুশ্রী সুন্দর একটি মেয়ে? ছবি দেখে তুমি কিভাবে বুঝলে মেয়েটা সুশীল সুশ্রী সুন্দর একটি মেয়ে? এই যে চুল চুল পেকেছে অভিজ্ঞতায়, এই অভিজ্ঞতার জোরে আমি বলতে পারি ছবি দেখে যে কোন মেয়েটি সুশীল, কোন মেয়েটি সুশীল নয়, কোন মেয়েটি ভালো, কোন মেয়েটি মন্দ। বোঝা গেছে? এই যে তোমার সামনে একটা মেয়ে বসে আছে, ওকে দেখলে তো বোঝাই যায় ওই চোরে পাকা একটা মেয়ে। মানে আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে তোমার এমন মনে হয়? আমাকে যে কেউ দেখলে এক নজরে বলে দিবে একবার দেখে যে এই মেয়েটা একটা ভদ্র শিষ্ট শান্ত। লেজ বিশিষ্ট একটা, আর তোর লেজটা না মানুষের লেজ না, কুত্তার লেজ, এরকম লের হয়ে থাকে, সোজা কথা দেয় না। বাবা ভাইয়েরা সবসময় আমার সাথে এরকম করে, আর কখনো ওকে আর আমাকে একসাথে ডাকবা না। না, আমি এই- সামনে আসতে চাই না। তুই এরকম কেন রে? ছোট বোন, ওর সাথে কোথায় একটু ভালো করে কথা বলবি। আমি তো কোনোদিন দেখলাম না তুই ওর সাথে সঠিক ব্যবহার করেছিস। আচ্ছা যাই হোক, ওই মেয়ে কি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে নাকি? ওকে পাকনা করতেছে ও উইরে উইরে আমাদের বাসায় এসেছে বিয়ে করার জন্য। আরে কি যন্ত্রণা! ও উড়ে উড়ে আসবে কেন? গাড়িতে করে আসছে। আর মেয়েটি মোটেও জানে না যে বিয়ের জন্য তাকে এখানে আনা হচ্ছে। বস্তুতপক্ষে ব্যাপারটা কাউকেই জানানো হয়নি। মেয়েটি এমনি মনে কর যে অন্য কোনো গল্প বলে ওকে এ বাড়িতে নিয়ে আসা হবে বেড়ানোর জন্য। তো চাচুর জন্য মেয়ে দেখতে আসতেছে, ভালো তো। আমার কি কাজ? আমার তো কোনো কাজ নেই, আমি এখানে কেন? অনেক কাজ আছে। তোর চাচুকে তো তুই চিনিস, এই ধরনের পরিস্থিতিতে সে কি করবে? পালিয়ে যাবে। তো তখন তো কেমন হয়ে গেল না ব্যাপারটা? সেই জন্য তুই তোর চাচুর পাশে বসে থাকবি, এক হাতে একটা হাত করা লাগাবি, আর অপর প্রান্তটা তোর হাতে লাগিয়ে রাখবি, যেন চাইলেই সে দৌড়ে বেরিয়ে যেতে না পারে। মনে হচ্ছে যে আমার গলায় কিছু একটা। এই তোর গলায় বড় তোর বয়স কত? পাকা পাকা। আমি কি করব? তুমি পতাকা নাড়বা, পতাকা। হ্যাঁ? সবসময় এরকম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গামায় আসছ কেন? সারাদিন কিছু খাইছস? চাচা আস্তা দিন কিছু খাইছি না। আনোয়ার ভাইয়ের লগে আসলাম, দৌড়াদৌড়ি করছি, আতো ভয় ধরছি, টাকা দিছে না। দৌড়াইছস না ওর লাগে ফুটবল খেলছস না ক্রিকেট খেলছস আমার দেওয়ার দরকার নাই, আমার দরকার টাকা। বুঝছস ঠিক হইছে? চাচা আনোয়ার ভাই আমারে কয় যে আনোয়ার ভাই দোকান থেকে চাইল নিছে না, চাইল নিছে ইসমাইলের থেকে টাকা নিতাম। শোন, তোর আনোয়ারের ইসমাইলের একটু পলান্তিস খেলার মধ্যে আমি নাই। তুই কিছু বুঝছ? 3 বছর চাইলের দাম 90,000 টাকা। তুই এক কাম কর, এই টাকা যদি তুলতে না পারস বাড়িতে তোর বাপ মারে ফোন দে, ও জায়গা সম্পত্তি বেচছে আমার টাকা পাঠাইতে। আজকের মধ্যে টাকা লাগবে আমার। চাচা বাড়িতে ফোন দিতাম, বাড়ির তো টাকা নাই, বাড়িঘর আছে, এটা বেশি টাকা দিলে চাচা আমার ছোট ভাই বোন হিতা না খাইয়া থাকবো নি, রাস্তার থাকবো নি। এই বেটা, এই 90,000 টাকার হিসাব যদি আমি মিলাইতে না পারি আমার তো রাস্তা থাকতে হইব।
শোন তুই স্পেলটা খুঁজে বার কর, স্পেলে গাটটা ধরে লই যাবি, দেখবি টাকা অটোমেটিক সুস্থ চলে আইছে। কিছু বুঝছস? চাচা কখন যাইতাম নি? তুই এক্ষণ যাবি। আর শোন, আমার 30 বছর চাইলে 90,000 টাকা দরকার, ওইটা তুই আজকে জ্যামনাকে অ্যারেঞ্জ করবি। হ্যাঁ, স্পেনের কাছ থেকে আনবি না আমার কাছ থেকে আনবি, এটা আমার দেহার বিষয় না। ওই টাকা আনতে না পারলে আজকে তোর আমি শিকল দামে দেখুন, আর তোর খাওন পরন ভরণ সব বন্ধ। লাগ চাচা যাইতাম নি এখন। এই বেটা যা। আপা আপা শোনেন না কেন একটা কথা কোথাও এই যে মানে এই যে সিরিয়ালগুলো দেখতেছেন না, এই সিরিয়ালের মধ্যে বুঝছেন ওই যে দেখেন মানে এই যে এত বড় বড় বাড়ি, এত বড় বড় সোফা, এই যে এত মানুষজন বুঝছেন সবসময় সাজগোজ করে থাকে, তো এই যে বড় বড় ধরেন যে এই যে মাজাগুলা বুঝছেন, এই মাজাগুলা মোছার জন্য কেউ নাই? মানে আরে এটা তো সিরিয়াল, এখানে সবাই অ্যাক্টিং করে বুঝছো, মানে অ্যাক্টিং এর মধ্যে তো মিথ্যে মিথ্যে সবকিছু হয়, তো ওই পরিষ্কারও মিথ্যে মিথ্যেই হয় বুঝছো। আপা শুনেন না কেন, মানে এই যে মাজাগুলা বুঝছেন এগুলা দেখতেছেন না আপনি, এই যে দেখেন পরিষ্কার বুঝছেন, তো এই পরিষ্কারগুলা কেডা করে? এইটা তো মানে শুটিং করে। উফ তুমি বুঝো না, শুটিং শুরু করার আগে যখন শুটিং হয় এর আগে ওরা হচ্ছে কি এটা পরিষ্কার করে নেয়, তারপর শুটিং করে। এখন দেখো আমরা যখন দেখবো, হ্যাঁ যদি নোংরা থাকে আমরা কি দেখবো বলো, দেখবো না, এর জন্য ওরা পরিষ্কার টিপটপ করে তারপর হচ্ছে গিয়ে শুটিং করে। ও আচ্ছা আচ্ছা। আপা ও আপা কি আর শুনেন না কেন আরেকটা কথা কই, সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এরা মনে করেন যে স্বামী স্ত্রী বুঝছেন কি ঝকঝকা তকতকা, এদের যখন ছাওয়াল পাওয়াল হয় তখন মনে করেন যে এদের যখন বিয়া শাদী হয়ে যায় তারপরও এদের চামড়া সবসময় ঝকঝকা তকতকা, এই চামড়া মনে করেন যে কেমনে এত ঝকঝকা তকতকা থাকে? গুড কোশ্চেন। আসলে আমারও না এরকম অনেক কোশ্চেন আছে, বাট আমার কাছে তো তোমার কোশ্চেনের আনসার নাই বুঝছো। আমার একটা ফ্রেন্ড আছে বুঝছো, ও হচ্ছে 24 ঘন্টা সিরিয়াল দেখে, মানে দেখে তো দেখে মানে রিপিট গুলাও দেখে, ওর কাছে এইসব কোশ্চেনের আনসার আছে। আমি করব কি ওকে ফোন দিয়ে এই তোমার প্রশ্ন আমার প্রশ্ন সব প্রশ্নের উত্তর নিয়ে তারপর তোমাকে বলবো, ঠিক আছে?